একদিন পিছিয়ে মঙ্গলবার কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। নেতাকর্মীদের অভ্যর্থনার আহ্বান মির্জা ফখরুলের। দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে, রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। যাত্রী চলাচল সহজের বদলে ভোগান্তি বাড়িয়েছে রাইড শেয়ারিং। অ্যাপসবিহীন চলাচলে নিরাপত্তা ঝুঁকি, নীতিমালা বাস্তবায়নের তাগিদ। সেবার যে মানদণ্ডগুলি তাকে বলা হয়েছে সেটা দেখার জন্য যেই রেগুলেটরি বডির ওভারসাইটটা থাকার কথা নাই। সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জে বসছে অত্যাধুনিক প্রযুক্তি। রাজধানী থেকে যোগাযোগ সহজ হবে উত্তর ও দক্ষিণের 22 জেলায়। এবং টানা ইসরায়েলি অবরোধে দুর্ভিক্ষের কবলে গাজা। অর্থ থাকলেও খাবার নেই কোথাও। পশুখাদ্য ও পচা বাসি কুড়িয়ে খাচ্ছেন অনেকে। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি সুমাইরাত্রি। 5-9-6 মে মঙ্গলবার দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ এ তথ্য জানিয়েছেন। আর বিমানবন্দর এলাকার যানজট এড়াতে জনসাধারণকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুরোধ জানান মির্জা ফখরুল। এদিকে চিকিৎসা শেষে 4 মাস পর যুক্তরাজ্য থেকে খালেদা জিয়ার প্রত্যাবর্তনকে ঘিরে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। তবে রাজনীতিতে তিনি কতটা সক্রিয় হবেন তা নির্ভর করছে শারীরিক অবস্থার উপর। প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলাদেশ বিমান নয়, কাতারের আমিরের দেয়া বিশেষ বিমানে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার 2 পুত্রবধূ তারাও আপনারা আসছেন, একই সঙ্গে তারাও আসবেন। আপনার বিমানের ফ্লাইটে আমরা সব কিছু রেডি করে ফেলেছিলাম, তো বিমানেরটা 11টা ছিল, দুপুর 11টা। সেটা এখন নির্ভর করবে যে আপনার কাতার অ্যাম্বুলেন্সে কখন আসবে। 4 মাস পর লন্ডন থেকে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে স্বদেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন। ফেরার পথে তার সফরসঙ্গী থাকবেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমান, কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিথি, ডাক্তার AZM জাহিদ হোসেন। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের আশা, খালেদা জিয়ার দেশে ফেরা রাজনৈতিক আন্দোলনকে নতুন করে শানিত করবে। নেত্রী সুস্থ হয়ে বাংলাদেশে যাচ্ছেন মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আমাদের নেতা বাংলাদেশে অচিরেই যাবেন আগামীর বাংলাদেশ গড়ার জন্য, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, মানুষের ভোটের অধিকারের বাংলাদেশ, যে বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চেয়েছিলেন। দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট ও আর্থারাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন খালেদা জিয়া। চলতি বছরের 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আসেন তিনি। টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত 25 জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যাওয়া হয়। অর্ধযুগের বেশি সময় পর পরিবারের সদস্যদের সঙ্গে ঈদও উদযাপন করেছেন তিনি। তবে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মায়ের সাথে ছেলে তারেক রহমানের দেশে ফেরা হচ্ছে না। উনি বাংলাদেশে যাচ্ছেন এবং আমরা এতদিন আমরা যদিও ওনার চিকিৎসা, কিন্তু আমরা একটা আনন্দের মধ্যে ছিলাম যে আমাদের নেত্রী আমাদের সাথে আছেন, আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনিও আমাদের মাঝে আছেন। কিন্তু আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা এখন শূন্যতা ফিল করছি বা করব এখন থেকে, যে আমাদের নেত্রী, আমাদের মা, মাদার অফ ডেমোক্রেসি, এখন উনি বাংলাদেশে ফিরে যাচ্ছেন। খালেদা জিয়া তার সরব উপস্থিতিতে দেশের রাজনীতির গতিপথকে কতটা প্রভাবিত করবেন তার পুরোটাই নির্ভর করছে শারীরিক সুস্থতার উপর। বিএনপি নেতাকর্মীদের আশা, আগামীর বাংলাদেশের রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে খালেদা জিয়ার দূরদর্শী দিক নির্দেশনা। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা জানিয়েছেন দিন দিন তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। 2018 সালে তৎকালীন আওয়ামী আমলে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন বিএনপি চেয়ারপারসন। কোভিড-19 মহামারীর সময় বিশেষ বিবেচনায় কারামুক্ত হন খালেদা জিয়া। এখন যুক্তরাজ্য। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 12 দলীয় জোটের নেতাদের বৈঠক আজ। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন মেহরিন আলী।
নিয়ে 12 দলীয় জোটের প্রস্তাবনার বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। এই মাত্র 12 দলীয় জোটের যারা প্রতিনিধি দল আছেন তারা জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঢুকেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তেই যে ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের জন্য তারা ঢুকেছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু তাদের এই বৈঠক শুরু হবে। আপনি দেখতে পেয়েছেন যে এই মাত্র কিন্তু এখন পর্যন্ত কিন্তু 20টি রাজনৈতিক দলের সাথে কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছে এবং রাজনৈতিক দলের সাথে কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছে এবং আজকেও কিন্তু 2টি দলের সাথে জাতীয় ঐকমত্য কমিশন বৈঠক করবেন। তার প্রথমটি আজকে সকাল 10টায় শুরু হবে এই 12 দলীয় জোটের সাথে এবং বিকেল 3টায় কিন্তু বাংলাদেশ সমাজতান্ত্রিক ঐকমত্য কমিশনের সাথে তাদের যে আজকে বৈঠক হবে সে বিষয়ে 12 দলীয় জোট থেকে কিছুক্ষণ পরে কিন্তু বলা হবে তারা আসলে কোন কোন বিষয়ে ঐকমত্য কমিশনের সাথে একমত এবং কোন কোন বিষয়ে তারা দ্বিমত রয়েছে। এবং ঐকমত্য কমিশনের থেকে কিন্তু যে ঐকমত্য কমিশনের যে সহসভাপতি আছেন ডক্টর আলী রাজ, তিনিও কিন্তু আসলে এখানে কিছুক্ষণের মধ্যেই কিন্তু জানাবেন আসলে এখানে তারা এই দল থেকে তারা আসলে কি আশা করেন। এবং আপনি কিন্তু জানেন যে কালকেও কিন্তু এখানে যে যা সমমনা ঐক্যজোট রয়েছে বাংলাদেশ, সেখান থেকে কিন্তু তারা তাদের একটি বৈঠক হয়েছে এবং গতকালও কিন্তু বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রজোট থেকে কিন্তু একটি বৈঠক হয়েছে এবং আজকে কিন্তু আরেকটি একাংশ কিন্তু এখানে এই বৈঠক করবেন এই জাতীয় ঐকমত্য কমিশনের সাথে এবং এখান থেকে তারা আসলে জাতীয় সাথে এই একটি ঐকমত আসার জন্য কিন্তু তারা এই বৈঠকগুলো করছে যাতে পরবর্তীতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন যাতে হতে পারে। এবং কালকেও কিন্তু এই বিষয়ে কথা হয়েছে। কালকে যে দলগুলো রয়েছে তারা কিন্তু দেখে যে জাতীয় নির্বাচনের আগে তারা কোনোভাবে স্থানীয় সরকার নির্বাচন চায় না এবং এই যে রাখাইনদের যে মানবিক করিডোর জন্য যে করিডোর খুলে দেওয়া হয়েছিল সেটির বিষয়ে কিন্তু তারা একমত নয় বলে জানিয়েছিল কালকে যারা আসলে এসেছিল। এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রজোট কিন্তু বলেছে যে জাতীয় নারী সংস্থান কমিশনের যে সুপারিশগুলো সেগুলো বাতিল করা কিন্তু গণঅভ্যুত্থানের অংশ নয় হবে বলে কিন্তু তারা জানিয়েছে। এবং আজকে কিন্তু বিকেলে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রজোট কিন্তু এই বিষয়ে আরেকটি একাংশ যে প্রতিনিধি দল আছে তারা কিন্তু এখানে বলছেন এবং ইতিমধ্যে এখানে কিন্তু 12 দলীয় জোটের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের কিন্তু বৈঠক শুরু হবে এবং কিছুক্ষণ পরে কিন্তু এখানে ঐকমত্য কমিশনের যে সহসভাপতি রয়েছেন ডক্টর আলী রিয়াজ সে বিষয়ে কিন্তু কথা বলবে। এবং এখন পর্যন্ত আসলে বৈঠকে কি কি বিষয়ে কথা হবে এখন পর্যন্ত জানি না, তবে কিছুক্ষণ পরে বৈঠকে শুরু হওয়ার পরে একটি ব্রিফিং হবে এবং সেই ব্রিফিং থেকে কিন্তু জানতে পারবো যে 12 দলীয় ঐক্যজোট আসলে তারা কি চাচ্ছেন এবং তারা এই ঐকমত্য কমিশনের সাথে কোন কোন বিষয়ে একমত এবং কোন কোন বিষয়ে তারা আসলে একমত হতে পারছে না। তবে গতকাল কিন্তু যাদের সাথে বৈঠক হয়েছে তারা কিন্তু 166টি সুপারিশের মধ্যে কিন্তু 112টির সাথে বৈঠক হয়েছে তারা কিন্তু 166টি সুপারিশের মধ্যে কিন্তু 112টির সাথে ঐকমত তারা হয়েছেন এবং বাকিগুলোর সাথে কিন্তু তারা আসলে দ্বিমত কিছুটা আংশিক এবং বেশ কিছুর সাথে কিন্তু পুরোপুরি দ্বিমত পোষণ করেছেন। তো রাত্রি এই এখন পর্যন্ত এই 12 দলীয় জোটের সাথে যে বৈঠক রয়েছে তা নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এটি ছিল সবশেষ, তবে পরবর্তীতে বৈঠক শেষে আপনাকে আরো বিস্তারিত তুলে ধরতে পারব। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে 12 দলীয় জোটের নেতাদের বৈঠক শুরু হবে কিছুক্ষণ পর। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মেহেরিন আনি। রাজধানীর গণপরিবহনের সমস্যা কমাতে শুরু হওয়া রাইড শেয়ারিং যেন এখন এক ভোগান্তির নাম। নানা কারণে দিন দিন অ্যাপ থেকে মুখ ফিরিয়ে চুক্তিতে চলাচল করছেন বাইক চালকরা। বাধ্য হয়ে দরদাম করে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। এতে উভয়েরই নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিভিন্ন ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন রাইড শেয়ারিং নীতিমালা বাস্তবায়নের অভাবে সড়কে দেখা দিচ্ছে বিশৃঙ্খলা। বিস্তারিত থাকছে আসিফ ইকবাল খানের প্রতিবেদনে। রাজধানীর যে কোনো ব্যস্ত রাস্তার মোড়ে দাঁড়ালেই দেখা যায় যাত্রীর অপেক্ষায় বসে আছেন বাইক চালক। যার প্রয়োজন দরদাম করে বাইক চালকের পেছনে সওয়ার হন তিনি। তবে যার দরদামে পোষায় না আরেক বাইকের দিকে এগিয়ে যান তিনি। কিন্তু এমন হওয়ার কথা ছিল না। অ্যাপে রাইড শেয়ারিংয়ের জন্য ডাকলে মোটরসাইকেল হাজির হবে নির্দিষ্ট জায়গায়, সেটাই নিয়ম। কিন্তু সেই নিয়ম এখন আর নেই। অ্যাপের মোটরসাইকেল পরিণত হয়েছে চুক্তির বাহনে। যানজট সহ চলাচলে নানা প্রতিবন্ধকতার শহর ঢাকায় কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছিল রাইড শেয়ারিং কোম্পানিগুলো। প্রায় বছর দশেক আগে কর্মব্যস্ত শহরে নগরবাসীর যাতায়াত ব্যবস্থাকে নিরাপদ ও স্বস্তিদায়ক করার প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসে পাঠাও। এরপর একে একে আসে উবার ও ভাই সহ একাধিক প্রতিষ্ঠান।
আশা জাগিয়েও অল্প সময়ের মধ্যেই রাইড শেয়ারিং পরিণত হয়েছে ভোগান্তিতে। অতিরিক্ত ভাড়া, ডিজিটাল পেমেন্টে রাজি না হওয়া ও যাত্রী হয়রানি ইস্যুতে চালক, যাত্রী ও প্রতিষ্ঠান দুষছেন একে অপরকে। একটা প্যাসেঞ্জার যদি অ্যাপ ইউজ করে রাইডকে কল দিয়ে একটা রাইডার নিয়ে যায়, তখন সেক্ষেত্রে প্যাসেঞ্জার সেফটি আছে। কিন্তু একটা রাইডারের যদি ক্ষতিগ্রস্ত হয়, তখন কোনো কোম্পানি সেটা কখনো দায়বদ্ধ হয় না। অ্যাপসে অনেক টাইমে লস হয়ে যায়। দেখা যায় এমন জায়গায় আছে সেখানে গেলে পরে ওইখানে আর ভাড়া হয় না। অ্যাপসে ভাড়া কম, কোনটাকে ভাড়া একটু বেশি। অ্যাপসে আপনি অনেক সময় নেটের স্লো নেটে অনেক সময় তারা ইউজ করতে চায় না, যেতে চায় না। পরস্পর দোষারোপের চক্রে পড়ে যুব কর্মসংস্থানের সম্ভাবনাময় খাত রাইড শেয়ারিং যেন মুখ থুবড়ে পড়েছে। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে যানজটের এই নগরীতে প্রায় 5 লাখ এবং সারা দেশে প্রায় 12 লাখ মোটরযান রাইড শেয়ারিংয়ে যুক্ত, যার অধিকাংশই অ্যাপের বিপরীতে চলে চুক্তিতে। যাত্রীরা বলছেন, বাইক চালকরা অ্যাপ ব্যবহার না করায় একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান, তেমনি গ্রাহক সেবা নিয়েও জবাবদিহিতার বাইরে থাকছেন তারা। ভাড়া নিয়ে দরদামের সময় কটূক্তি, বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং ত্রুটিযুক্ত বাইক রাইডে ব্যবহারের প্রবণতার পাশাপাশি বাড়ছে অপরাধও। চুক্তিতে গেলে যেটা সমস্যা কি, ভাড়া নিয়ে অনেক রেশারেশি হয়, বাট অ্যাপসে যত আপনার ফিক্সড একটা ভাড়া থাকে। আমরা যখন অ্যাপসের মাধ্যমে যাই, তখন এনআইডি দিয়ে ভেরিফাইড করা থাকে, একটা রিস্ক ফ্রি থাকে এবং আগে থেকে আমাদের যে ভাড়াটা এটা ফিক্সড থাকে। কল আসতেছে না বিথাই কন্টাকে যাইতেছে, কিন্তু এটা তো রিস্ক, আর অ্যাপসে কোনো রিস্ক নাই। অ্যাপ ভিত্তিক যানবাহন শৃঙ্খলার মধ্যে আনতে 2017 সালে আইন হলেও বাস্তবায়ন হয়নি। গণপরিবহন বিশেষজ্ঞদের মতে এই খাতে এখনও ব্যাপক সম্ভাবনা রয়েছে। যারা এই রাইড শেয়ারের অনুমোদন দিয়েছেন, অনুমোদনটা পর্যন্তই তারা দায়িত্বটা পালন করেছেন, কিন্তু অভিভাবক হিসাবে তার সাথে চুক্তিবদ্ধ অবস্থায় যে শর্তগুলি আছে, সেবার যে মানদণ্ডগুলি তাকে বলা হয়েছে, সেটা দেখার জন্য যেই রেগুলেটরি বডির ওভারসাইটটা থাকার কথা নাই। নানা সমস্যায় জর্জরিত এই খাত সবচেয়ে বড় ধাক্কা খায় করোনা মহামারীর সময়, যার প্রভাব কাটেনি এখনও। বর্তমানে ওভাই, পিকমি ও সহজসহ 15টি নিবন্ধিত রাইড শেয়ারিং প্রতিষ্ঠান রয়েছে দেশে। এর মধ্যে অনেকে লাইসেন্স নিয়েও অবস্থা বিবেচনায় কার্যক্রম শুরু করেননি, আর বাকি প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছে লোকসানে। ফলে টিকে আছে মাত্র 2 থেকে 3টি প্রতিষ্ঠান। যখন থেকে রাইড শেয়ারিং সেবাটি অ্যাপস থেকে চুক্তিতে চলছে, তখন থেকে ভালো নেই যাত্রী, চালক, প্রতিষ্ঠান কেউই। সংশ্লিষ্টরা বলছেন, এই সেবাটিকে কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে প্রয়োজন আইনের কঠোর প্রয়োগ আর সম্মিলিত উদ্যোগ। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। দ্রুত এগিয়ে চলছে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণ কাজ। দেশের সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর এই প্রকল্প চালু হলে উত্তর ও দক্ষিণাঞ্চলের 22 জেলার সাথে রাজধানীর সড়ক যোগাযোগ যেমন সহজ হবে, তেমনি গতি পাবে ব্যবসা বাণিজ্য, যার ইতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। আগামী বছরের মার্চেই কাজ শেষের আশা প্রকল্প সংশ্লিষ্টদের। ইমরান শেখের ক্যামেরায় আরও জানাচ্ছেন রিফাত রহমান। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর। ঢাকা বগুড়া, ঢাকা রাজশাহী আর ঢাকা পাবনা মহাসড়কের সংযোগস্থল এটি। 2টি জাতীয় মহাসড়কের সংযোগস্থল এবং অন্তত 10টি স্থলবন্দরের সড়ক যোগাযোগের কেন্দ্র এই গুরুত্বপূর্ণ মোড়। আর এখানেই গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় ও আন্তর্জাতিক মানের হাটিকুমরুল ইন্টারচেঞ্জ। আলাদা 6টি র্যাম্প ও একটি গ্রাউন্ড রোড থাকবে ইন্টারচেঞ্জে। ঢাকামুখী ও উত্তর দক্ষিণমুখী যান চলবে আলাদা র্যাম্প দিয়ে, আর ধীরগতির যান চলবে নিচের গ্রাউন্ড রোডে। 743 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না রেলওয়ে ব্রিজ কর্পোরেশন। 2026 সালের মার্চেই কাজ শেষ করার লক্ষ্য প্রকৌশলীদের। এখন চেষ্টা করছি যে ঢাকা থেকে বগুড়া এবং ঢাকা থেকে পাবনা এবং বগুড়া থেকে পাবনা, এই যে আন্তঃসংযোগটা এটা চালু করা দেওয়ার জন্য, এবং এই বছরের ডিসেম্বরের মধ্যে আমাদের যত র্যাম্প আছে এগুলো আমরা চালু করে দেব। তো আমাদের এই ফেজ বাই ফেজ আমরা জনগণকে এই সড়কগুলো উপহার দেব। দেশের সড়ক যোগাযোগে প্রথমবারের মতো ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম প্রযুক্তি ব্যবহার হচ্ছে এ প্রকল্পে। সড়ক দুর্ঘটনা কমাতে এবং যানবাহন নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই প্রযুক্তি।
এছাড়া ইতিমধ্যেই শেষ হয়েছে প্রকল্পটির বাউন্ডারি ওয়াল, কালভার্ট ও মূল স্থাপনার পাইলের নির্মাণ কাজ। ব্রিজ অলরেডি SMPT 1 2 ব্রিজ কমপ্লিট করে ফেলছি। আরিওয়ালগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের বিভিন্ন র্যাম যেমন র্যাম বি কমপ্লিট হয়ে গেছে, র্যাম এরও কমপ্লিট হওয়ার পথে। সবগুলো সেগমেন্টে কাজ একযোগে চলমান রয়েছে। আমাদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হবে, সেই লক্ষ্যেই আমরা কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। ইন্টারচেঞ্জটি সম্পূর্ণ নির্মাণ শেষ হলে বদলে যাবে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। কমবে যানজট, তৈরি হবে নতুন শিল্প কারখানা, বাড়বে কর্মসংস্থান। এই উত্তর অঞ্চলের যে যানজটগুলি হতো, বিশেষ করে আমাদের সিরাজগঞ্জের এই যমুনা সেতুর পরেই আপনার যে হাটিকুমরুলের যে যানজটটা হতো, এই যানজট থেকে মানুষ মুক্ত পাবে। পণ্য পরিবহনের যে বিষয়গুলো আছে, এগুলো যেহেতু 5টি বন্দর আছে, এই বন্দরগুলোতে খুব স্বল্প মূল্যে এবং স্বল্প সময়ের মধ্যে পণ্য পরিবহন পৌঁছানো সম্ভব। এগুলো দ্রুতগতির বাস, ট্রাক এক লেনে চলাচল করবে, 3 হুইলার এবং মোটরসাইকেল, CNG এগুলো আর এক লেনে চলাচল করলে দুর্ঘটনার হারটা অনেক কমে যাবে এবং সাধারণত যে যানজটগুলো হয়, এই যানজটগুলো অনেকাংশে নিয়ন্ত্রণ আসবে। 2023 সালে শুরু হওয়া হাটিকুমরুল ইন্টারচেঞ্জের নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে এরই মধ্যে 52%। নির্ধারিত সময়ে কাজ শেষ হলে দেশের অর্থনীতিতে যুক্ত হবে নতুন মাত্রা। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। যশোরের বাগানগুলোতে লিচুর ভালো ফলন হয়েছে। লিচু কিনতে বিভিন্ন জেলা থেকে বাগানে ভিড় করছেন পাইকারি ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে মধুগ্রাম থেকে যুক্ত হয়েছেন রিপন হোসেন। রিপন, কত টাকা দরে বিক্রি হচ্ছে লিচু? দাম নিয়ে বাগান মালিকদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা, তারা আসলে এ বিষয়ে কি বলছেন? হ্যাঁ, বাগান মালিকের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি বলছেন যে গত বছরের তুলনায় এবছর দাম কিন্তু বেশি রয়েছে, তবে যে উৎপাদন সেটি কম হয়েছে। যশোরে এবছর 625 হেক্টর জমিতে লিচুর কিন্তু আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় যে লিচুর আবাদ সেটি ঠিক আছে, কিন্তু লিচুর যে ধরন উৎপাদন সেটি কিন্তু কম হয়েছে। আমরা দেখছি এবছর এই জেলায় 3440 মেট্রিক টন লিচুর উৎপাদন হয়েছে। বাজারে আমরা দেখেছি যে প্রতি 100 লিচু 200 টাকা থেকে 300 টাকা পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে। এবং এই যে বাগানগুলো রয়েছে, বাগানেও কিন্তু প্রায় এই দামেই বিক্রি হচ্ছে, 50 টাকা কমেও যদি বিক্রি হচ্ছে। তবে যারা বাগান মালিক রয়েছে তারা বলছেন যে গত বছর যে দামে বিক্রি হচ্ছিল তার থেকে কিন্তু বেশি দামে বিক্রি হচ্ছিল। তারা বলছেন যে গত বছর 100 লিচু 50 টাকাও বিক্রি হয়েছে, অনেক দেখেছে 100 টাকাও বিক্রি হচ্ছে। এবছর কিন্তু সেটি 200 টাকা থেকে 300 টাকা 400 টাকাও কোথাও কোথাও বিক্রি হচ্ছে। বলছে যে উৎপাদন কম হওয়ার কারণে এই লিচুর দামটি কিন্তু বেশি হয়েছে। যদি সেই হিসাবে ধরা হয়, জেলা থেকে প্রায় 70 কোটি টাকার লিচু কিন্তু বিক্রি হবে, এমনটি যারা জানিয়েছেন কৃষি বিভাগের পক্ষ থেকে। আমরা যে বাগানগুলোতে দেখছি যে বাগানে লিচু ভাঙা শুরু হয়েছে, কিছু কিছু বিক্রি হচ্ছে। যে রসালো লিচু রয়েছে সেই লিচু কিন্তু বিক্রি হচ্ছে, তবে যে গাছগুলো রয়েছে গাছে কিন্তু পরিমাণ কম রয়েছে লিচু। যারা বাগান মালিক রয়েছেন তারা বলছেন যে পরিমাণে কম থাকলেও, যে উৎপাদন কম থাকলেও কিন্তু তাদের যে দাম সেটি বেশি রয়েছে, সে কারণে তারা কিছুটা হলেও যে ক্ষতি সেটি পুষিয়ে নিতে পারবেন। তবে আমি যে বাগানটিতে রয়েছি মধুগ্রামের, এই বাগানটিতে যে গাছগুলো রয়েছে সব গাছের লিচু আসেনি, তবে কিছু গাছে লিচু এসেছে, সেই লিচুগুলো তারা বিক্রি করছেন। আজকেও সকালে তারা ঢাকায় এখান থেকে লিচু পাঠিয়েছেন। এই যে মধুগ্রাম রয়েছে, মধুগ্রাম ছাড়াও অভয়নগরের বিভিন্ন উপজেলা আর রয়েছে যশোরের, সেই উপজেলাতেও কিন্তু লিচু চাষ হয়ে থাকে। এবং এই বাগানগুলোতে যে পরিমাণ লিচু হওয়ার কথা গত বছরের তুলনায় এবছর কম হয়েছে। তবে ইতিমধ্যে বাজারে বিক্রি শুরু হয়েছে, যে সামনে মধু মাস আসছে, সেই মধু মাসের আগেই কিন্তু লিচু বিক্রি শুরু হয়েছে। দামও ভালো পাচ্ছেন যারা বাগান মালিক রয়েছেন। ব্যবসায়ীরা বলছেন যে এভাবে থাকলে তাদের লাভ হবে। তো সব মিলাই ছিল লিচু থেকে আমার কাছে সর্বশেষ প্রাপ্তি। যশোরের বাগানগুলোতে লিচুর ভালো ফলন হয়েছে, এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপন হোসেন। ঐতিহাসিক যশোর শতবর্ষী গাছগুলো এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। মৃত ও অর্ধমৃত গাছগুলো বিভিন্ন সময়ে ভেঙে পড়ে ঘটছে দুর্ঘটনা ও প্রাণহানির মতো ঘটনা। গত 5 বছরে গাছ ভেঙে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও অনেকে। বিস্তারিত রিপন হোসেনের প্রতিবেদনে আর ছবি তুলেছেন এনামুল হক।
যশোর রোড, যা উপমহাদেশের এক ঐতিহাসিক সড়ক। যশোর থেকে ভারতের পেট্রাপোল হয়ে কলকাতা পর্যন্ত গেছে সড়কটি। 1971-এর মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা সহ হাজারো শরণার্থী এ সড়ক দিয়ে ভারতে পৌঁছায়। সড়কের দুধারে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে 179 বছর বয়সী 3 শতাধিক শিশু গাছ। এছাড়া আরও রয়েছে বিভিন্ন প্রজাতির অন্তত 2500 বড় গাছ। মহাসড়কের ঝিকরগাছার মল্লিকপুর থেকে নাভারণের পুরাতন বাজার পর্যন্ত অন্তত 15টি শিশু গাছ সড়কের ওপর হেলে পড়েছে। এছাড়া আরও প্রায় 30টি মরা ও আধমরা গাছের নিচে দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয়রা। গত 5 বছরে গাছ ভেঙে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। গাছ হেলে পড়ায় বিপরীত দিক থেকে আসা গাড়িকে সাইড না দিতে পারায় প্রায় ঘটছে দুর্ঘটনা। 8 থেকে 10টা শিশু গাছ ইতিমধ্যে কয়েকটা ভেঙেও পড়েছে। তো এইটা আমরা দেখছি যেটা অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে। শুকনো গাছগুলো যে কখন ভেঙে পড়বে এটা আমরা জানি না। এই ডাল ভেঙে পড়ার অনেকের হাসপাতালেও অনেকে যায়। কিছুদিন আগে একটা লোক মারাও গেছে। স্থানীয়রা জানায় কয়েক বছর আগে সড়ক সংস্কারের সময় অধিকাংশ পুরাতন গাছের শিকড় কেটে দেওয়া হয়। এ কারণেই মরে যাচ্ছে গাছগুলো। তাই ভালো গাছ রেখে মরাগুলো কেটে ফেলার দাবি তাদের। এই রাস্তা সংস্কারের নামে গাছের শিকড় কেটে গাছগুলিকে ঝুঁকিপূর্ণ এবং তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। মৃত্যু গাছগুলো ওই গাছগুলো আমরা অপসারণ করতে চাই। অপসারণ করা হচ্ছে না, অত্যন্ত কৌশলগত গাছ থেকে ওদের পরিকল্পনায়। অধিকাংশ গাছ শুকিয়ে যাওয়ায় ও রাস্তার উপর গাছের ডালপালা হেরে পড়ায় ঝুঁকিপূর্ণ গাছ কেটে ফেলার কথা জানান জেলা প্রশাসক। মহামান্য হাইকোর্টের যে আদেশ আছে, এই আদেশের প্রেক্ষিতে গাছগুলো কাটার আসলে কোনো সুযোগ নেই। এরপরও আমরা যেটা আলোচনা ওখানে করেছি এবং সিদ্ধান্ত যেটা ছিল, স্থানীয় প্রশাসন বা স্থানীয় ইউনিয়ন নেতৃত্বে অন্তত ঝুঁকিপূর্ণ যে ডালগুলা সেগুলো কর্তন করার একটা সিদ্ধান্ত আছে। আমরা জেলা পরিষদ থেকে ব্যবস্থা নিচ্ছি। তারপরেও যদি এরকম কিছু মনে হয় যে সেটা আমাদের ইমিডিয়েটলি অপসারণ করা দরকার, জানমালের নিরাপত্তার স্বার্থে সেই গাছগুলো তাৎক্ষণিকভাবে অপসারণ করে যেন রাখা হয় এবং পরবর্তীতে আমরা বিধি মোতাবেক সেগুলো নিষ্পত্তি। 2018 সালে যশোর বেনাপোল মহাসড়ক সংস্কারে দুই পাশের গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছিল। তখন পরিবেশবাদী সংগঠন ও সচেতন নাগরিক সমাজের প্রতিবাদের ফলে উচ্চ আদালতের নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে যায় গাছ কাটা। এখন যশোর। প্রতিবেশী দেশের সাথে বিভিন্ন সীমান্তে হত্যা ও নিরীহ কৃষককে অপহরণ যখন নিত্য নৈমিত্তিক ঘটনা, তখন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চকপাড়া সীমান্ত ব্যতিক্রম। নেই অন্য সীমান্তের মতো উত্তেজনা। আন্তর্জাতিক সীমারেখা দুই বাংলার মানুষের অবাধ বিচরণের সীমা টেনে দিলেও এখানে এখনও কমেনি সাহায্য সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন। নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশ অংশে থাকা ভারতীয়দের জমিতে চাষাবাদ করছেন এখানকার কৃষক। বছরব্যাপী উৎপাদন হচ্ছে কোটি টাকার ফসল। চাঁপাইনবাবগঞ্জ থেকে সোহান মাহমুদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্ত, ওপারে ভারতের মালদা জেলার মুসলিমপাড়া। দুই দেশের মাঝে কাঁটাতারের বেড়া না থাকলেও এখানে দুই বাংলার মানুষকে আলাদা করেছে ছোট একটি খাল। কিন্তু আন্তর্জাতিক সীমারেখাও এখানে দুদেশের মানুষের মাঝে সাহায্য সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন কমাতে পারেনি। মানচিত্র আলাদা হলেও শাহবাজপুর ইউনিয়নের আন্তর্জাতিক পিলার 185 এমপির কাছে নোম্যান্সল্যান্ডের বাংলাদেশ অংশে রয়ে গেছে ভারতীয় নাগরিকদের প্রায় 350 বিঘা জমি। অল্প টাকায় লিজ নিয়ে এসব জমিতে চাষাবাদ করছেন বাংলাদেশি কৃষকরা। ভারতের জমি আমরা চাষাবাদ করি, যে ফসল হয় সে ফসলের অর্ধেক দিয়ে দিই। সবজি করি, সবজি ওরা টাকা নিয়ে যায়, আমরা বেচ কিনকার টাকা দিয়ে রাখে। এটাই ভারতীয় জমি ওরা দেয়, আমরা করি। কেউ আধারি ফসল লয়, কেউ টাকার বিনিময়ে, কেউ 3 ভাগের 1 ভাগ লয়। এই তো ভারতীয়দের অনাবাদি থাকা শত শত বিঘা জমিতে বছরব্যাপী চাষাবাদে কোটি টাকার ফসল ঘরে তুলছেন কৃষক। যেখান থেকে ফসলের একটি নির্দিষ্ট অংশ বা অর্থ দেয়া হয় জমির মালিককে, আবার নতুন ফসল বা আমের মৌসুমে পাঠানো হয় উপহার। বাংলাদেশের মধ্যে ওদের 350 বিঘা জমি, ওরা এসে 1-8 বছরকার মতন টেন্ডার দিয়ে টাকা পয়সা নিয়ে চলে যায়। প্রায় 1 বছরের মতন টেন্ডার দিয়ে টাকা পয়সা নিয়ে দেখা সাক্ষাৎ করে চলে যায়।
আর এই জমিগুলো আমরাই আবাদ করি, ফসল পানি উঠিয়ে নিয়ে যাই, আমাদের সাথে ভালো সম্পর্ক তাদের। সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশে থাকা জমিতে ভারতীয় নাগরিকদের চাষাবাদ প্রায় অসম্ভব। তাই বাংলাদেশিদের কম টাকায় লিজ দেয়ায় তাদের অনাবাদি জমিতে ফসল ফলানোর কারণে দুপক্ষই লাভবান হচ্ছেন। এতে সহযোগিতা করছে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। আমাদের বাড়ি ইন্ডিয়া এবং আমাদের জমি জায়গাতে একটু সমস্যা হয়, যার জন্য ওর একটা জমি জায়গা দিতে হচ্ছে। কৃষি বিভাগ বলছে ভারতীয় জমি চাষ করে কৃষকরা স্থানীয় অর্থনীতিতে বড় অবদান রাখছেন। এখানে দুই পক্ষের কৃষকরাই করে, বাংলাদেশের কৃষক আছে, ভারতেরও আছে, তারা সমন্বয় করে সুন্দরভাবে চাষাবাদ করতেছে। এই করার ফলে যে এখান থেকে অর্থনৈতিক উন্নয়ন আছে সেটি এলাকার অর্থনীতি অনেক উন্নত হবে। অন্য সীমান্তে যখন নানান কারণে উত্তেজনা বিরাজ করছে, তখন চকপাড়া সীমান্তে দুই দেশের সমন্বয়ে ফসল চাষাবাদে দুই বাংলার মানুষের মাঝের সুসম্পর্ক এক অনন্য উদাহরণ। এখন চাঁপাইনবাবগঞ্জ। কালের স্রোতে হারিয়ে গেছে ল্যান্ড টেলিফোনের জৌলুস। নগরবন্দর সহ সর্বত্রই এর ব্যবহার অনেকটাই সীমিত। তবে বিটিসিএল এর সর্বনিম্ন কল রেট ও সুলভে ইন্টারনেট সুবিধা থাকার পরেও কেন কমছে এর গ্রাহক? কুমিল্লা থেকে এর উত্তর খোঁজার চেষ্টা করেছেন খালেদ সাইফুল্লাহ, আর ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। ল্যান্ড টেলিফোন একসময়ের আভিজাত্যের প্রতীক। ৮০-৯০-এর দশকে সরকারি বেসরকারি অফিসের পাশাপাশি সম্ভ্রান্ত ও সচ্ছল পরিবারগুলোতে ছিল এর ব্যবহার। পাড়া মহল্লায় কোনো বাড়িতে টেলিফোন থাকলে সে জায়গা হয়ে উঠত পুরো এলাকার তথ্য বিনিময়ের কেন্দ্রবিন্দু। কিন্তু ২০০০ সালের পর মোবাইল ফোন এলে ভাটা পড়ে টেলিফোনের জনপ্রিয়তায়। আর এখন হাতে হাতে আধুনিক প্রযুক্তির স্মার্টফোন পৌঁছে যাওয়ায় টেলিফোন এখন বিলুপ্ত প্রায় দুরালাপনী যন্ত্র। এখানে কুমিল্লা টিএনটিতে আমরা বুক করতাম যে ঢাকা এত নম্বরে দেন, তখন এটা ঢাকার লাইন পেলে এটা হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও লাগতো কখনো কখনো। ওরা এটা লাগিয়ে দিলে পরে আমাদেরকে সংযোগ করে দিত আমাদের ফোনের সঙ্গে। ২০২৪ সালে কুমিল্লায় টেলিফোনের গ্রাহক কমে দাঁড়ায় ৫৫০০-এ। এবছর কমেছে আরও ৫০০। কিন্তু 2 দশক আগেও জেলার ১৭ উপজেলায় বিটিসিএল এর গ্রাহক ছিল প্রায় ১৫,০০০। তবে গ্রাহক টানতে সর্বনিম্ন কল রেটের পাশাপাশি কম খরচে হাই স্পিড ইন্টারনেট সংযোগ সহ নানা সুবিধা দিচ্ছে সরকারি এই প্রতিষ্ঠান। কিন্তু জনবল, অনলাইন বিলিং বা কাস্টমার পোর্টালের ত্রুটি সহ প্রচারের অভাবে হচ্ছে না লক্ষ্য পূরণ। বিটিসিএল এর যে লাইনগুলো দেওয়ার জন্য যে পোর্ট থাকে, নির্দিষ্ট স্পেসিফিক লোকেশনগুলো ছাড়া আপনার পোর্টের কোনো ফ্যাসিলিটি নাই। তারের মূল্য দেওয়া, তার ছিঁড়ে যাওয়া, বারংবার এদেরকে মানে হ্যামারিং করা, এটাকে নতুন করে লাইন লাগিয়ে দেওয়ার জন্য, তো এত ডিস্টার্ব ফিল করে তো কেউ টিএনটি ব্যবহার করতে যাবে না। এইসব উপজেলাতে ইন্টারনেটের চাহিদা অনেক আছে। ওইসব উপজেলাতেগুলোর জন্য আমরা ইতিমধ্যে কিছু প্রপোজাল করেছি। যদি ওগুলা পাস হয়, ইনশাল্লাহ আমরা উপজেলা পর্যায় পর্যন্ত ইন্টারনেটটা করতে পারবো। আমাদের নেটওয়ার্ক যেখানে আছে আমরা আপনার চেষ্টা করি যে কোনো গ্রাহক আমাদেরকে এখন অনলাইন সিস্টেম আছে, কিন্তু অনলাইনে আবেদন করে, আমরা অনলাইন আবেদন করার পর ওই আবেদনের উপর আমরা পসিবিলিটি রিপোর্ট দিই। আর যদি আমাদের কেবল নেটের ভিডিও থাকে আমরা মনে করেন 72 ঘন্টার মধ্যে কানেকশন দিয়ে দিই। ল্যান্ড টেলিফোন থেকে টেলিফোনে আনলিমিটেড কথা বলতে মাসিক বিল ১৫০ টাকা, আর টেলিফোন থেকে মোবাইলে কথা বলার খরচ প্রতি মিনিটে ৫২ পয়সা। এছাড়া ৫ MBPS ৫০০ টাকা ও ১৬০০ টাকায় ৩০ MBPS হাই স্পিড ইন্টারনেট সেবা দিচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি। টেলিফোনের দিন শেষ হলেও বিটিসিএল এর যাত্রা থেমে যায়নি। কুমিল্লার মতো শহরগুলোতে বিটিসিএল প্রযুক্তিগতভাবে আরও আধুনিকতা আনতে পারলে এবং দ্রুত গ্রাহক সেবা নিশ্চিত করা গেলে নাগরিক জীবনে এই টেলিফোন আবারও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। গাজায় শনিবার রাতভর ইসরায়েলি হামলায় 3 নবজাতক সহ প্রাণ গেছে অন্তত ৩৯ জন ফিলিস্তিনের। উপত্যকাটির সীমান্তে শুকনো খাবার, পানি ও ওষুধ বোঝাই অনেক ট্রাক আটকে রেখেছে ইসরায়েলি সেনাবাহিনী। আল জাজিরার তথ্য বলছে 2 মাসের বেশি সময় ধরে গাজায় ত্রাণ প্রবেশ করতে না দেয়ায় অনাহারে এখনও পর্যন্ত প্রাণ গেছে 57 ফিলিস্তিনের। এদিকে হামাসের বিরুদ্ধে অভিযানের তীব্রতা বাড়াতে কয়েক হাজার রিজার্ভ সৈন্যকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফ জানায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই রিজার্ভ সৈন্য দলকে বিভিন্ন সেক্টরের দায়িত্বে
নিয়োগ দেওয়া হবে। অন্যদিকে শনিবার রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে সরকার বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রতিরক্ষা দপ্তর ঘেরাও করেন বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, জিম্মিদের ফিরিয়ে আনার বদলে হামাসের সঙ্গে যুদ্ধ জিইয়ে রাখতে চায় বর্তমান প্রশাসন। আগ্রাসনের মধ্যেই 2 মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি অবরোধে গাজায় দৃশ্যমান হচ্ছে দুর্ভিক্ষের চিত্র। অর্থ থাকলেও খাবার পাচ্ছে না মানুষ। ক্ষুধার জ্বালায় আবর্জনার স্তূপ থেকে নষ্ট খাবার কুড়িয়ে খেতে বাধ্য হচ্ছেন ধ্বংসস্তূপের এ নগরের অনেক বাসিন্দা। ক্ষুধা ও অপুষ্টিতে সবচেয়ে বেশি মৃত্যুর কোলে ঢলে পড়েছে শিশুরা। তহিদুর রহমান জানাচ্ছেন বাকিটা। ইসরায়েলি অবরোধে খাদ্য ও সহায়তা সামগ্রীর অভাবে মার্চ মাসের 2 তারিখ থেকে দুর্ভিক্ষের ক্ষণগণনা শুরু হয় অসহায় গাজাবাসীর। 2 মাস অতিবাহিত হওয়ায় যা এখন দৃশ্যমান। ক্ষুধার জ্বালায় নিরীহ মানুষের হাহাকার তীব্র হচ্ছে অবরুদ্ধ ভূখণ্ডে। পচা বাসি খাবার এবং পশু খাদ্য তো আছেই, আবর্জনার স্তূপ থেকে নষ্ট খাবার কুড়িয়ে জীবন রক্ষায় খেতে বাধ্য হচ্ছেন ধ্বংসস্তূপের এই নগরীর অনেক বাসিন্দা। তাদেরই একজন হেশাম। تقدر بيقولوا عنها في اللغه الفصحى الزبالات. بنروح على الزبالات وبنجمع الخبز هذا في منه الخربان، بنجيب مع الكيس بنبيع ب10 شيكل الله يعزك للدواب تعاون الناس. ভয়াবহ খাদ্য সংকটের চিত্র তুলে ধরতে গিয়ে এই ভুক্তভোগী আরও জানান, ক্ষুধার যন্ত্রণায় কলিজার টুকরা 2 সন্তানসহ পুরো পরিবারের সদস্যরা পচাবাসি খাবার খেয়ে অসুস্থতায় ভুগছেন। নেই চিকিৎসার ব্যবস্থাও। صابنا تلبك معه من الخبز هذا. عيينا الاطفال نعيط بس ما فيش بديل، بيعيه ناخده على المستشفيات ما فيش انك تجيب له. ইসরায়েলি আগ্রাসনের আগে 20 শেকেলে 3 দিনের খাবার চাহিদা মিটলেও বর্তমানে 100 শেকেলে এক বেলার খাবারও পাওয়া যাচ্ছে না বলে জানান গাজাবাসী। অর্থাৎ অর্থ থাকলেও মিলছে না খাবার। তাই তো জাতিসংঘ সহ গাজায় মানবিক সহায়তায় নিয়োজিত বিভিন্ন সংস্থার বিলি করা খাবার সংগ্রহে দিনকে দিন লাইন দীর্ঘ হচ্ছে নিরুপায় গাজাবাসীর। করুণ বাস্তবতা হলো সহায়তার ভাণ্ডারও ফুরিয়ে এসেছে। كل شيء مسكر علي، لا ادويه لا دواء ولا علاج لا فراش لا اكل. من وين اجيب؟ من وين اوفر؟ واحنا في الحصار اللي احنا فيه. عشان هيك جيت للتكيه اجيب لاولادها طعميهم. No food, no fuel, no relief supplies, absolutely nothing. No commercial goods. That's 2.1 million people that have not had any essential necessities for their survival entering into Gaza. গাজা কর্তৃপক্ষের তথ্য বলছে 2 মাসে ক্ষুধা ও অপুষ্টিতে ভুগে প্রাণ গেছে 50 জনের বেশি বাসিন্দার। এর মধ্যে বেশিরভাগই শিশু। বর্তমানে 60,000-এর বেশি শিশু চরম অপুষ্টিতে ভুগছে। 10 লাখেরও বেশি মানুষ প্রতিদিন ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছেন। এমন করুণ পরিস্থিতির মধ্যেও একদিকে সীমান্ত বন্ধ রাখা হয়েছে, অন্যদিকে ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে রওনা হওয়া একটি জাহাজে শুক্রবার হামলা চালিয়েছে ইসরায়েল। অপরাধ ঢাকতে ওই জাহাজে হামাস সদস্য ছিল বলে দাবি তেল আবিবের। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। সিন্ধু চুক্তি অমান্য করে ঝিলাম নদীতে ভারত স্বাভাবিকের চেয়েও বেশি পানি ছাড়ছে বলে অভিযোগ পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর এলাকার বাসিন্দাদের। এতে ঝিলাম নদীর পানির স্তর বেড়ে বন্যার শঙ্কায় হাজার হাজার মানুষ। তবে ভারতের সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্তে আপাতত বড় প্রভাব পড়বে না বলে মত বিশেষজ্ঞদের। কিন্তু সিন্ধু সিমলা চুক্তি নিয়ে নয়াদিল্লি ইসলামাবাদ উত্তেজনা না কমলে পরিণতি ভয়াবহ হবে বলে ধারণা অনেকের। তহিদুর রহমানের আরও একটি প্রতিবেদন। পেহেলগাম ইস্যুতে সিন্ধু চুক্তি স্থগিত করে ভারত পানিযুদ্ধ শুরু করেছে বলে প্রথম থেকেই অভিযোগ পাকিস্তানের। এখন সেই চুক্তি অমান্য করে জম্মু কাশ্মীর অঞ্চল থেকে ঝিলাম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছাড়ছে ভারত, এমনটাই দাবি পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বাসিন্দাদের। কোনো ধরনের আগাম বার্তা ছাড়া মাঝে মধ্যেই ভারত পানি ছেড়ে দেয় আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদের ঝিলাম নদীর তীরে বাড়ছে পানির স্তর। বন্যার শঙ্কায় উদ্বেগের মধ্যে দিন কাটছে অঞ্চলটির হাজার হাজার বাসিন্দার। সবচেয়ে বেশি দুশ্চিন্তায় কৃষক ও মৎস্যজীবীরা। When India released the water, the river rose by 8 to 10 feet. There is a lot of fear and uncertainty, especially after hearing reports that more water could be released without any warning. I crossed the river to fish and sell it locally, just enough to get by. Last week I set my nets, but 2 days later a sudden 10-foot surge of water hit. By the time I returned, the nets were gone. I suffered heavy losses. 1960 সালে হওয়া সিন্ধু পানি চুক্তি একসময় দুদেশের মধ্যে সহযোগিতার বিরল প্রতীক হলেও পেহেলগাম ইস্যু ঘিরে এখন প্রশ্নবিদ্ধ।
যতই হুমকি ধামকি দিক একতরফাভাবে সিন্ধু চুক্তি বাতিলের এখতিয়ার নেই ভারতের, এমনটাই মনে করেন আজাদ কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রী রাজা মোহাম্মদ ফারুক হায়দার খান। It's not between only India and Pakistan. World Bank is there. Articles of that agreement is concerned that no one, either India or Pakistan, can walk away from this. They have to agree mutually if they want to scrap this. অতীত ইতিহাস থেকে দেখা যায় 1965, 1971 এবং 1999 সালে ভারত পাকিস্তান যুদ্ধে জড়ালেও বহাল ছিল সিন্ধু চুক্তি। 2016 সালে কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর সিন্ধু চুক্তি ঘিরে ভারত উত্তাপ ছড়াতে শুরু করে বলে দাবি পাকিস্তানের। তখন পানি সরবরাহ ব্যাহত করে পাকিস্তানকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের জন্য শাস্তির হুমকি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন রক্ত এবং পানি একসাথে প্রবাহিত হতে পারে না। পরে 2023 সালে ইসলামাবাদকে একটি নোটিশও পাঠায় নয়াদিল্লি। এসব দিক বিবেচনায় বিশেষজ্ঞরা মনে করছেন 22 এপ্রিল পেহেলগাম ইস্যুতে হুট করেই সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয়নি ভারত, এটি পূর্ব পরিকল্পিত। In 2023, India had sent a formal notice to Pakistan calling for the treaty to be reviewed and modified. And Pakistan has also raised various complaints and allegations accusing of India of trying to shift the water flows upstream through hydroelectric power projects along the Jhelum and Chenab rivers. So this is not something which has come out of nowhere. There have been pre-existing tensions that have been leading up to this point. সিন্ধু চুক্তি স্থগিত করার বর্তমান সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে বড় প্রভাব পড়বে না বলে মনে করছেন অনেকেই। তবে ভারতের সিন্ধু চুক্তি স্থগিতের ঘোষণা যেমন উত্তাপ ছড়িয়েছে, তেমনি পাকিস্তান 1972 সালে হওয়া সিমলা শান্তি চুক্তি বাতিলের হুমকি দিয়েও উত্তেজনার পারদ বাড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। These are clearly crossing red lines, whether it be the suspension of the Indus Water Treaty, whether it be the Shimla Agreement. I think it definitely raises the stakes and tensions between both countries. চুক্তির মাধ্যমে সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলীয় 3টি নদী রাভি, বিয়াস ও শতদ্রুর পানি ব্যবহারের অনুমতি পায় ভারত। অন্যদিকে পশ্চিমাঞ্চলের 3টি নদ নদী সিন্ধু, ঝিমলা ও চেনেবারের পানি পায় পাকিস্তান, যার উপর পাকিস্তানের 80% সেচ ও কৃষি নির্ভরশীল। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। দীর্ঘ 2 মাস পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে শিক্ষা কার্যক্রম। অন্তর্বর্তীকালীন ভিসির অধীনে স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে ফিরেছে বিশ্ববিদ্যালয়টি। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। রামিম, শিক্ষা কার্যক্রম স্বাভাবিক হওয়া নিয়ে শিক্ষার্থীরা কি বলছেন? রাত্রি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন যে দীর্ঘ 2 মাস ধরে কিন্তু শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল, হল বন্ধ ছিল। মূলত গত 17 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের উপর একটি হামলার ঘটনা ঘটে, আর তারপর থেকে কিন্তু শিক্ষার্থীরা নানা দাবিতে আন্দোলনে নামেন এবং তারপরে একটি সিন্ডিকেট সভা হয় 25 ফেব্রুয়ারি এবং 25 ফেব্রুয়ারি সিন্ডিকেট সভার পরে কিন্তু হল এবং শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এখানে কিন্তু এই অনির্দিষ্টকালের জন্য এই হল এবং শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে আস্তে আস্তে নানা রকম সমস্যা, নানা রকম আন্দোলন হয়েছে কিন্তু এই ক্যাম্পাস জুড়ে। তারপরে সবশেষ কিন্তু ভিসি পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন করে এখানকার সাধারণ শিক্ষার্থীরা এবং সেই আন্দোলনের পরেই কিন্তু এখানকার যে ভিসি প্রভিসি ছিল তাদেরকে অব্যাহতি দেওয়া হয় এবং অব্যাহতির পরে নতুন ভিসি নিয়োগ করা হয়েছে গত 1 তারিখে এবং এই 1 তারিখেই নতুন ভিসি নিয়োগের পরে কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং এখানে এই যে 4 মে যে শিক্ষা কার্যক্রম চালুর যে কথাটি সেটি কিন্তু গত সর্বশেষ যে সিন্ডিকেট সভা হয়েছে বিশ্ববিদ্যালয়, সেই সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এই 4 মে শিক্ষা কার্যক্রম চালু করার যে সিদ্ধান্ত সেটি কিন্তু নেওয়া হয়েছিল। এখানকার শিক্ষার্থীরা যেটি বলছেন, শিক্ষার্থীরা তাদের যে এক দফা দাবি ছিল ভিসি পদত্যাগের, সেই দাবি কিন্তু তাদের পূরণ হয়েছে এবং দাবি পূরণ হওয়ার পরে কিন্তু তারা বেশ সন্তোষ প্রকাশ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা যে তারা তাদের দাবি মেনে নিয়ে শিক্ষা কার্যক্রম আবারও চালু করেছেন এবং স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এখানকার সাধারণ শিক্ষার্থীরা এই শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করছেন এবং তারা যেটি বলছেন যে মূলত
তাদের যে দাবি ছিল যে এখানকার যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে দাবি ছিল তাদের সেই দাবি তারা পূরণ করতে পেরেছেন এবং এর পাশাপাশি তারা সুনির্দিষ্ট সময়ে কিন্তু তারা তাদের শিক্ষা কার্যক্রম শুরু করতে পেরেছেন। এতে সেশন জট থেকে তারা বিরত থাকবেন এমনটাই তারা বলছেন। সব মিলিয়ে বললে চলে কুয়েট ক্যাম্পাস এখন একেবারেই শান্ত এবং একেবারেই স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর কুয়েট ক্যাম্পাস থেকে রাত্রি। দীর্ঘ 2 মাস পর কুয়েটে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রামিন চৌধুরী। দেশের 2টি সুইমিং কমপ্লেক্স থাকলেও ব্যবহার হয় একটি। এনএসসির তত্ত্বাবধানে থাকা পল্টনের সুইমিং কমপ্লেক্সে 2 দশক অকেজো পানি শোধন যন্ত্র। তবে মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে আধুনিক সুযোগ সুবিধা থাকলেও নেই ইলেকট্রিক স্কোরবোর্ড। সেজন্য আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। যদিও ফেডারেশন বলছে জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলছে ইলেকট্রিক স্কোরবোর্ডের কাজ। শিগগিরই এ ভেন্যু প্রস্তুত হবে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য। ব্যাগটা জানাচ্ছেন তাসওয়ার নাফি। জীর্ণশীর্ণ দেয়াল, ভাঙাচোরা অবকাঠামো, বাইরে থেকে দেখে মনে হবে কোনো পরিত্যক্ত ভবন। তবে এটি বাংলাদেশের প্রথম সুইমিং কমপ্লেক্স। এখন অনেকটা অবহেলা অযত্নে পড়ে আছে পল্টনের এই সুইমিং কমপ্লেক্সটি। হয় না কোনো জাতীয় কিংবা আন্তর্জাতিক ইভেন্ট। এছাড়া 2 দশক ধরে অকেজো হয়ে আছে পানি শোধনের যন্ত্রটিও। এটার মধ্যে যেমন আপনার বয়েলিং সিস্টেম নাই, পানি গরম করার, আরেকটা হলো ফিল্টারেশন প্ল্যান্ট নাই। তো এখন এই 2টা জিনিস যদি আমরা করতে যাই, বিশেষ করে ফিল্টারেশন প্ল্যান্ট অনেক ব্যয়বহুল একটা বিষয়। তো এখন সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব জাতীয় ক্রীড়া পরিষদের প্রপার্টি যেহেতু, ওনাদের যদি সেই সামর্থ্য থেকে থাকেন, আমি অনুরোধ করব যে অন্তত ফিল্টারেশন প্ল্যান্টটা যেন এখানে তৈরি হয়। স্কুল লেভেলের যারা যেই গার্ডিয়ানরা যারা তাদের ছেলে মেয়েদেরকে পাঠাচ্ছে, এখান থেকে কিন্তু আমরা অনেক বেটার সাঁতারু পেতে পারি, কিন্তু বাট সেই সাপোর্টটা আমরা দিতে পারছি না পানির কারণে। এতক্ষণ পর্দায় আপনারা যে সুইমিং কমপ্লেক্সটি দেখছিলেন সেটি বাংলাদেশের সবথেকে পুরনো সুইমিং কমপ্লেক্স। তবে বর্তমানে সেখানে কোনো খেলা না হলেও মিরপুরের এই ন্যাশনাল সুইমিং কমপ্লেক্সটিতে আন্তর্জাতিক খেলা আয়োজন সম্ভব বলছেন ফেডারেশনের কর্তারা। এটাই একমাত্র ইন্টারন্যাশনাল যদি কোনো আমরা প্রতিযোগিতা করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটাই মানে ল্যাকিংস, সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক স্কোরবোর্ড। তো ইলেকট্রনিক স্কোরবোর্ডটা যদি আমাদের ঠিক হয়ে যায়, আমরা এখানে ইন্টারন্যাশনাল কম্পিটিশনও করতে পারবো। দেশের সাঁতার নিয়ে বর্তমান ফেডারেশনের কর্তাদের রয়েছে বিস্তর পরিকল্পনা। এছাড়া নারী সাঁতারু বের করে আনার জন্য বিশেষ কর্মপরিকল্পনা রয়েছে সাঁতার ফেডারেশনের। যেহেতু সুইমিংয়ের একটা বিষয় আছে যে অন্য খেলার সাথে সুইমিংয়ের একটু ডিফারেন্ট আছে পোশাকের বিষয়টা, তো আমার মনে হয় যে এই বিষয়গুলো যদি একটু সবাই পজিটিভলি দেখে এবং মেয়েদেরকে যদি আমরা আর্থিকভাবে নিরাপত্তা দিতে পারি সুইমিং থেকে, সেক্ষেত্রে আমার মনে হয় যে আরও মেয়েরা এগিয়ে আসবে। সাঁতারের অবকাঠামো সহ সুযোগ সুবিধা এবং আর্থিক নিরাপত্তা বাড়াতে পারলে আন্তর্জাতিক পর্যায়েও এই খেলা থেকে পদক জয় সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। তাসওয়ার নাফি, এখন, ঢাকা। শেষ করছি এখন বাণিজ্য। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মঙ্গলবার সকাল 10:30টায় কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন খালেদা জিয়া। নেতাকর্মীদের অভ্যর্থনার আহ্বান মির্জা ফখরুলের। রাষ্ট্র গঠনের সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার আহ্বান ঐকমত্য কমিশনের। সংস্কার প্রস্তাব নিয়ে 12 দলীয় জোটের সঙ্গে বৈঠক। যাত্রী চলাচল সহজের বদলে ভোগান্তি বাড়িয়েছে রাইড শেয়ারিং। অ্যাপসবিহীন চলাচলে নিরাপত্তা ঝুঁকি, নীতিমালা বাস্তবায়নের তাগিদ। সেবার যে মানদণ্ডগুলি তাকে বলা হয়েছে সেটা দেখার জন্য যেই রেগুলেটরি বডির ওভারসাইটটা থাকার কথা নাই। এবং টানা ইসরায়েলি অবরোধে দুর্ভিক্ষের কবলে গাজা। অর্থ থাকলেও খাবার নেই কোথাও। পশু খাদ্য ও পচা বাসি কুড়িয়ে খাচ্ছেন অনেকে। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।